আসসালামু আলাইকুম। বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন আয়োজিত আলোর ঝর্ণাধারা অনুষ্ঠানে আপনাদেরকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। সুন্দর স্বাস্থ্য শরীর ও মনকে রাখে প্রফুল্ল। সেই স্বাস্থ্য সম্পর্কে আমরা যদি সচেতন না থাকি, আমাদের পড়াশোনা, চলাফেরা, ঘুম, খাওয়া দাওয়া সব কিছুতে অনীহা চলে আসে। এসব থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যাবে সে সম্পর্কে এখন একটি সেশন দেখব। সেশনটি নিচ্ছেন বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের চিকিৎসাবিদ সদস্য ডক্টর তানিয়া মিতুল। আজকে তোমাদের সাথে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক। মেডিকেলের ভাষায় এটাকে বলে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, কিংবা তোমার নাম শুনে থাকবে যে পিসিওএস হয়েছে এরকম। তোমাদের মতো এখন কিশোরী মেয়েদেরও হয়, রিপ্রোডাক্টিভ এজের মেয়েদেরও হয় এই সমস্যা। দেখা গেছে যে মেনোপজ হয়ে গেছে, তারপরেও কিন্তু এই সমস্যা অনেক সময় থেকে যায়। কি হয় আসলে? এই সময় দেখা যায় যে কিশোরী একটি মেয়ে আমাদের কাছে এসেছে, তার মা তাকে নিয়ে এসেছে। কি তার সমস্যাগুলো কি? যে হঠাৎ করে সে খুব মুটিয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে, তার ওয়েট গেইন হচ্ছে, তার মুখের বিভিন্ন জায়গায় লোমের আধিক্য দেখা দিয়েছে, ছেলেদের মতো, দাড়ি গোফের মতো। তারপরে তার অবাঞ্ছিত লোম দেখা দিচ্ছে, কিন্তু তার মাথার চুল পড়ে যাচ্ছে। আবার অনেকে দেখা যাচ্ছে প্রচণ্ড ব্রণ হচ্ছে, মুখে মুটিয়ে যাচ্ছে, সেই সাথে তার গলা ঘাড়ের যে স্কিন সেটা কেমন যেন কালো হয়ে যাচ্ছে এবং ফেটে ফেটে যাচ্ছে। তোমরা দেখেছো তো অনেকের ভেলভেটি স্কিন থাকে। তারপরে কি হয়, আমাদের কাছে যে সমস্যাটা নিয়ে আসে সেটা হচ্ছে তার মাসিকটা গন্ডগোল, এলোমেলো হয়ে গেছে। কি হয় সেখানে, 2 থেকে 3 মাস ধরে মাসিক হচ্ছে না, আবার যখন মাসিকটা শুরু হচ্ছে তখন আবার ভালো হচ্ছে না। আসলে ঘটনাটা কি ঘটে? এখানে মেয়েদের যে ডিম্বাশয় নামে দুটি অর্গান রয়েছে, প্রতি মাসে যখন তার পিউবার্টি হয় ওখান থেকে ডিম্বাণু বের হয়। ডিম্বাণুটা একটা নির্দিষ্ট পরিমাণে বড় হয় এবং সেই ডিম্বাণুটা প্রতি মাসে একটা ডিম্বাণু বের হয়। ডিম্বাণুটা দিয়ে বাচ্চাটা হয়। কিন্তু নর্মাল টাইমে কি হয়, ওই ডিম্বাণুটা বের হওয়ার পরে যখন বাচ্চাটা কনসিভ না করে, প্রতি মাসে মেনস্ট্রুয়েশন হয়ে যায়। তার যেহেতু হরমোনটা গন্ডগোল হয়ে গেছে, ওই ডিম্বাণুটা সঠিক পরিমাণে বড় হতে পারে না। তার শরীরে ছেলেদের হরমোনটা বেড়ে যায়, মেয়েদের হরমোনটা ইমব্যালেন্স হয়ে যায়। যেহেতু ওই ডিম্বাণুটা বড় হতে পারে না, তখন তার প্রতি মাসে মাসিকটা আর হয় না। তখন কি হয়, জরায়ুর ভিতরে যে পর্দাটা আছে সেটা দিন দিন মোটা হতে থাকে। তখন একটা পর্যায়ে সেটার হরমোনটা নিতে পারে না, তখন জরায়ুর ভিতরে যে পর্দাটা ভেঙে চুরে বের হয় মেনস্ট্রুয়েশন হিসেবে, মাসিক হিসেবে। যেহেতু পর্দাটা অনেক দিন ধরে মোটা হয়েছে, তখন কি হবে, মাসিকটা ভালো হতে অনেক সময় লাগবে। এবং মাসিক কন্ট্রোল করার জন্য যে হরমোন, তারও সেটার গন্ডগোল। মেয়েটা অনেক মোটা হয়ে যাচ্ছিল, আমরা বলছি তার শরীরে অনেক ইনসুলিনের আধিক্য দেখা যায়। মানে কেমন, যেমন ধরো এখানে অনেক পানি রয়েছে, কিন্তু আমরা সেই পানিগুলো খেতে পারছি না, কারণ পানিটা ভালো না। শরীরে অনেক ইনসুলিন, কিন্তু সেই ইনসুলিন ভালো করে কাজ করে না। যেহেতু সেই ইনসুলিন কাজ করে না, তাহলে বডিতে আরও ইনসুলিন তৈরি হয়। তো এই অতিরিক্ত ইনসুলিন যেমন শরীরে ফ্যাট জমাচ্ছে, এবং সেই সাথে ওর যে বললাম স্কিনের যে ওই যে ঘাড়ের যে স্কিনটা কালো হয়ে যাচ্ছে, এটা আমরা মেডিকেলের ভাষায় বলি অ্যাকান্থোসিস নিগ্রিকেন্স। এই হরমোনের আধিক্যর কারণেই কিন্তু হচ্ছে। এখন আমরা কি চাই? আমরা চাই সমাধান। আমরা আসলে তাকে একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখি, কিছু ইনভেস্টিগেশন করে আমরা বুঝে যাই যে তার আসলে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আছে। তাহলে কি ওষুধ দিতে হবে? এখানে লাইফস্টাইল খুবই গুরুত্বপূর্ণ। যদি হেলদি লাইফস্টাইলের মাধ্যমে আমরা ওজনটাকে, তার যে ওজন রয়েছে তার 7% থেকে 10% কমিয়ে আনতে পারি, তাহলে এই রোগটা 80 থেকে 85% ভালো হয়ে যায়। তাহলে আমাদের কী করতে হবে? ওজন কমাতে হবে। এখন আমরা ওজনটা কিভাবে কমাবো? সারাদিন না খেয়ে থাকবো? কখনোই না। আমরা একটা ব্যালেন্স ডায়েট নিব, ঠিক আছে? সে ডায়েটটা কেমন হবে? সেখানে সাদা ভাত, রুটি, আলু, এই টাইপের যে খাবারগুলো, সেটার পরিমাণ আমরা কমিয়ে আনব। সেই সাথে আমরা ফল মূল, সবজি, এসব খাবার আমরা বাড়িয়ে দিব। আর কি বাড়িয়ে দিব? প্রোটিন সমৃদ্ধ খাবার। সেই সাথে এই রোগটার সাথে এক্সারসাইজের একটা সম্পর্ক রয়েছে। হাঁটা, হালকা ব্যায়াম করা, এরকম যদি আমরা করি, 30 মিনিট করে আমরা হাঁটতে পারি ডেইলি, সপ্তাহে প্রতিদিন না পারলেও সপ্তাহে 5 দিন আমরা সেভাবে হাঁটতে পারি। এভাবে হাঁটলে দেখা যাবে ওজনটা কমে আসবে। তাহলে এটা আমরা জানলাম, যেটা খুবই গুরুত্বপূর্ণ,
যে শুধুমাত্র স্বাস্থ্যসম্মত জীবনের মাধ্যমে এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম রোগটা আমরা ৮০ থেকে ৮৫% কমিয়ে আনতে পারি। অনেক সময় দেখা যায় খুব বেসিক এইজের আগে আর্লি পিরিয়ড হয়ে যায়। এই সমস্যার কারণে অনেকে এই যে সমস্যাটার কথা ধরতে পারে না বা জানতে পারে না। সেক্ষেত্রে যখন আর্লি এই সমস্যাটা হবে তখন একজন প্যারেন্টস আর একজন যে স্টুডেন্ট বা যে এই সমস্যায় ভুগছে তার বেসিক করণীয়টা কি হবে? এটা আসলে ডিপেন্ড করে এরকম হরমোন কার শরীরে কতটুকু হরমোনের মানে কীরকম অবস্থায় রয়েছে। কারো মাসিকটা একটু আগে হয়ে যায়, কারো আবার দেখা যায় যে ১৫-১৬ বছর হয়ে গেছে তখনও মাসিকটা হচ্ছে না। এখন আমাদের কি কাজ? তাকে হেল্প করা। দেখা যায় যাদের মাসিকটা অনেক বেশি আগে হয়ে যায় তাদের প্রথমত কী হয়, সাইকোলজিক্যাল একটা ট্রমা হয় যে ও তো আসলে এটার জন্য প্রিপেয়ার্ড না, অনেক ছোটো বয়সে তার মাসিকটা হয়ে গেছে। তখন তাকে আমাদেরকে একটা প্রথমে কী হবে, একটা সাইকোলজিক্যাল সাপোর্ট দিতে হবে, যেটা হয় মেয়েদের প্রতি মাসে মাসে হয়। মেনস্ট্রুয়াল হাইজিনটা সম্পর্কে তাকে বুঝিয়ে বলতে হবে। সে 4 থেকে 5 ঘন্টা পর পর প্যাড ব্যবহার করবে, সেটাকে চেঞ্জ করবে। ও তো ছোটো, এই বিষয়টি বুঝিয়ে বলতে হবে। সেই সাথে তার কোনো শারীরিক সমস্যা রয়েছে কিনা যেটার কারণে মাসিকটা এত আর্লি হয়ে গেছে সেই বিষয়টি কিন্তু আমাদেরকে জানতে হবে। এই বিষয়টি আমরা জানতে কার কাছে যাব? অবশ্যই আমরা একজন চিকিৎসকের কাছে যাব। তার কাছ থেকে আমরা জেনে নিব যে কোনো সমস্যার কারণে এত আর্লি পিরিয়ডটা হয়ে গিয়েছে কিনা। আবার দেখা যায় যে এই বাচ্চাটা হয়তো প্রচণ্ড মাসিকের সময় পেটে ব্যথা হচ্ছে, কারো কারো অতিরিক্ত ব্লিডিং হচ্ছে। সেই ক্ষেত্রে যিনি গাইনোকোলজিস্ট অথবা যিনি চিকিৎসক তিনি আমাদেরকে সাহায্য করবেন। কিন্তু তোমরা এতটুকুই জানবে যে হেলদি লাইফস্টাইল এখানে খুবই গুরুত্বপূর্ণ। আমরা নিজেরা যেমন জানলাম আমরা অন্যদেরকেও জানাবো। আমরা কবিতা ভালোবাসি, মাঝে মাঝে কম বেশি কবিতা আবৃত্তি করি। এবার কবি আবু জাফর ওবায়দুল্লাহর কোনো এক মাকে কবিতা আবৃত্তি করবে আমাদের রেঞ্জার বন্ধু আমিরা আজাদ। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে, তোমার জন্যে কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরব। লক্ষ্মী মা রাগ করে না, মাত্র তো আর কটা দিন। পাগল ছেলে, মা পড়ে আর হাসে। তোর উপরে রাগ করতে পারি? নারিকেলের চিড়ে কুটে, উড়কি ধানের মুরকি ভাজে, এটা সেটা আরও কত কি। তার খোকা যে বাড়ি ফিরবে, ক্লান্ত খোকা। কুমড়ো ফুল শুকিয়ে গেছে, ঝরে পড়েছে ডাঁটা, পুঁইলতাটা নেতানো। খোকাইলি ঝাপসা চোখে মা তাকায় উঠোনে উঠোনে, যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে। এখন মার চোখে চৈত্রের রোদ পুড়িয়ে দেয় শকুনিদের। তারপর দাওয়ায় বসে মা আবার ধান ভানে, বিন্নি ধানের খই বাজে। খোকা তার কখন আসে কখন আসে। এখন মার চোখে শিশির ভোর, স্নেহের রোদে ভিটে ভরেছে। বন্ধুরা, বিশ্বসঙ্গীতের ওপর কিছুদিন আগে একটি ক্লাস নেওয়া হয়েছিল। তোমাদের অনুরোধে আবারও বিশ্বসঙ্গীতের ক্লাস আয়োজন করা হয়েছে, যাতে তোমরা গানটি ভালোভাবে রপ্ত করতে পারো। সাথে আমরা গাইডের আরও একটি গান শিখব। Our way is clear as we march on and see our flag on high is never furled throughout the world, for hope shall never die. We must unite for what is right in friendship true and strong, until the earth in its rebirth shall sing our song, shall sing our song. আমরা আবার করব, রেডি? আবার করব, গলাটা ছেড়ে হাই স্কেলে আমরা আবার করব। Our way is clear as
see our flag on high is never felt throughout the world, for hope shall never die. We must unite for what is right, in friendship true and strong, until the earth in its rebirth shall sing our song, shall sing our song. গাইড বন্ধুরা, তোমরা কিন্তু বুঝতে পারছো গানটি একটি উদ্দীপনমূলক গান। সুতরাং এই গানটা আমরা যখন গাইব বিটে বিটে একটু দ্রুত লয়ে কণ্ঠটা রেইজ করে আমরা গাইব। তো এই গানটা নিশ্চয়ই তোমাদের আর অসুবিধা হওয়ার কথা নয়। তারপরেও যদি অসুবিধা হয় আমাদেরকে জানাবে, আমরা আবারও এটার উপরে তোমাদেরকে পরবর্তী কোনো একটা ক্লাসে এই গানটা শেখাবো। তো আমরা এখন গাইডের আর একটা ভীষণ জনপ্রিয় গান গাইড দীপ্তি এই তো আমার, এই গানটা তোমাদের শেখাবো। এই গানটা খুব সফট এবং স্লোলি করে গাইতে হবে, কণ্ঠস্বরটা খুব সফট রাখতে হবে। প্রথমে আমি একা গাই, তোমরা একটু শুনে নাও, যেহেতু এই গানটা আগে তোমরা কখনো জানোনি, একবার শুনে নিয়ে তারপর আমরা সবাই মিলে গাইব। গাইড দীপ্তি তো আমার, আমি একে জ্বালাতে চাই। গাইড দীপ্তি এই তো আমার, আমি একে জ্বালাতে চাই। গাইড দীপ্তি এই তো আমার, আমি একে জ্বালাতে চাই, জ্বালাতে চাই, চিরদিন জ্বালাতে চাই। না 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 একে নিভিও না, আমি একে জ্বালাতে চাই। না 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 একে নিভিও না, আমি একে জ্বালাতে চাই। আমরা এখন সবাই মিলে একটু গাইব, কেমন? আমার সাথে সবাই শুরু করো। গাইড দীপ্তি এই তো আমার, আমি একে জ্বালাতে চাই। গাইড দীপ্তি এই তো আমার, আমি একে জ্বালাতে চাই। গাইড দীপ্তি এই তো আমার, আমি একে জ্বালাতে চাই, জ্বালাতে চাই, চিরদিন জ্বালাতে চাই। তোমরা বুঝতে পেরেছো তো যে প্রথমে শুরুটা গাইড দীপ্তি এই তো আমার, আমি একে জ্বালাতে চাই, উপরে একবার অর্থাৎ তাড়াতে একবার, উদারাতে একবার, আবার তাড়াতে, অর্থাৎ তিনটা ভাগে বিভক্ত। আমরা তিনটা ভাগে বিভক্ত করেছি সুরটাকে। গাইড দীপ্তি এই তো আমার, আমি একে জ্বালাতে চাই, একবার উপরে হাই স্কেল অর্থাৎ সা থেকে, আবার নিচে আবার সা থেকে, ঠিক আছে? একবার উপরের স্কেলে, তারপরে নিচের স্কেলে, তারপরে আবার উপরের স্কেলে করে তিনবার আমরা এটা করব। রেডি? গাইড দীপ্তি এই তো আমার, আমি একে জ্বালাতে চাই। নিচে গাইড দীপ্তি এই তো আমার, আমি একে জ্বালাতে চাই। গাইড দীপ্তি এই তো আমার, উপরে আমি একে জ্বালাতে চাই, জ্বালাতে চাই, চিরদিন জ্বালাতে চাই। ভেরি গুড। পরবর্তীতে না 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 একে নিভিও না, আমি একে জ্বালাতে চাই। আবার না 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 একে নিভিও না, আমি একে জ্বালাতে চাই। না 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 একে নিভিও না, আমি একে জ্বালাতে চাই, জ্বালাতে চাই, চিরদিন জ্বালাতে চাই। আজকে আমরা স্থায়ী আর প্রথম অন্তরাটা শিখলাম, আরও দুটো অন্তরা আছে। যেহেতু প্রথম দিন তোমরা শিখছো সেই অনুযায়ী অনেক ভালো গেয়েছো তোমরা। বন্ধুরা, তোমরা কিন্তু এই গানটি প্র্যাকটিস করবে এবং কেমন লাগলো, আরও কতখানি শিখতে চাও আমাদেরকে কিন্তু জানাতে ভুলবে না। তো আজকের মতো গানের ক্লাস এখানে শেষ করছি। মাস জুড়ে গার্ল গাইডের যেসব কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে সেসব নিয়ে থাকছে সংবাদ পাঠ করছে আমাদের রেঞ্জার বন্ধু নাফিসা বিনতে নাসির। বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে 22 জুন 2025 বেইলি রোড গাইড অডিটোরিয়ামে গার্ল গাইডের 4টি অঞ্চলের
বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখিদের নীলকমল অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। সারা দেশে গাইডের 10 অঞ্চল হতে প্রতিযোগিতার মাধ্যমে 4 অঞ্চলের 17 জন হলদে পাখি এই অ্যাওয়ার্ড অর্জন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজী জেবুন্নেসা বেগম, জাতীয় কমিশনার ও প্রশিক্ষণ কমিশনার, বাংলাদেশ গার্ল গাইড অ্যাসোসিয়েশন। তিনি বলেন, এবার 10 অঞ্চলের মধ্যে 4টি অঞ্চল হতে অ্যাওয়ার্ড পেয়েছে। আমরা চাই প্রতিটি অঞ্চল হতে হলদে পাখিরা যে যোগ্যতাগুলি অর্জনের প্রয়োজন, যেমন ঝাঁক অবকাশে অংশগ্রহণ করা, নৈপুণ্যসূচক ব্যাচ অর্জন, যাত্রা কার্ডের যাত্রাগুলো সম্পূর্ণ করে প্রতিযোগিতায় যেন অংশ নেয়, সে ব্যাপারে আঞ্চলিক কমিশনার ও বিজ্ঞ পাখি গাইডার যথেষ্ট সচেতন হবেন এবং আগামীতে আরও বেশি হলদে পাখি নীলকমল অ্যাওয়ার্ড অর্জন করবে। সভাপতি বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে আর্থিক ও প্রশাসনিক সহায়তা প্রদান করে গার্ল গাইডকে এগিয়ে নেওয়ার জন্য ধন্যবাদ জানান। অনুষ্ঠানে প্রফেসর ডক্টর ইয়াসমিন আহমেদ, ডেপুটি জাতীয় কমিশনার প্রোগ্রাম, বেলা রানী সরকার, হলদে পাখি কমিশনার, হলদে পাখিদের সাথে বিজ্ঞ পাখি, শিক্ষক, অভিভাবক, গার্ল গাইডের জাতীয় কার্যনির্বাহী কমিটি সদস্যবিন্দু, আঞ্চলিক, জেলা ও স্থানীয় কমিশনার, গাইডের অন্যান্য সদস্য, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৃত্তের গানের মধ্যে দিয়ে অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের সমাপ্তি হয়। বাংলাদেশ গার্ল গাইড অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে 24 জুন 2025 বেইলি রোড গাইড হাউস অডিটোরিয়ামে প্রশাসনিক ও আর্থিক বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সারা দেশে গাইডের 10 অঞ্চল হতে জেলা কমিশনার ও জেলা কোষাধ্যক্ষ, জেলা সেক্রেটারিগণ অংশগ্রহণ করেন। বাংলাদেশ গার্ল গাইড অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার কাজী জেবুন্নেসা বেগম অনুষ্ঠান পরিচালনা করেন ও গঠন ও বিধির উপর প্রশিক্ষণ দেন। সাবিনা ফেরদৌস, ডেপুটি জাতীয় কমিশনার প্রশাসন, প্রফেসর ডক্টর ইয়াসমিন আহমেদ, ডেপুটি জাতীয় কমিশনার প্রোগ্রাম, জাহান আরা বেগম, কোষাধ্যক্ষ, বেলা রানী সরকার, হলদে পাখি কমিশনার, তানজিনা বিনতে মোশাররফ, জেনারেল সেক্রেটারি প্রশিক্ষণ প্রদান করেন। শেষে টেপস এর মাধ্যমে প্রশিক্ষণের সমাপ্তি হয়। গার্ল গাইড অ্যাসোসিয়েশনের জাতীয় কার্যনির্বাহী কমিটি 8ম সভা জাতীয় কার্যালয়ের 10ম তলা ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় কমিশনার ও প্রশিক্ষণ কমিশনার কাজী জেবুন্নেসা বেগম। সভায় জাতীয় কার্যনির্বাহী কমিটি সদস্যগণ উপস্থিত ছিলেন। 29 জুন 2024 শনিবার বেইলি রোড গাইড হাউস জাতীয় কার্যালয় অডিটোরিয়ামে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে গাইডিং সম্প্রসারণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ডক্টর খ ম কবিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গাইডের মহৎ উদ্দেশ্য গাইডের আদর্শ ধারণকারীরা যদি পরিবার, সমাজ ও রাষ্ট্রের ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে তবে সকল ক্ষেত্রে একটি আদর্শ পরিবেশ সৃষ্টি হবে। মাদ্রাসা শিক্ষার্থীদের স্বতন্ত্র বজায় রেখে গাইডিং কার্যক্রম পরিচালনার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনাব মোহাম্মদ আব্দুল মান্নান, মহাপরিচালক, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। সভাপতি ও সঞ্চালকের দায়িত্বে ছিলেন কাজী জেবুন্নেসা বেগম, জাতীয় কমিশনার ও প্রশিক্ষণ কমিশনার, বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রফেসর ডক্টর ইয়াসমিন আহমেদ, ডেপুটি জাতীয় কমিশনার প্রোগ্রাম। সেমিনারে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, গাইডার, ছাত্রছাত্রী, কমিশনার ও গাইড সদস্য সহ 300 জন উপস্থিত ছিলেন। বাংলাদেশে গাইডিং কার্যক্রমে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ছাত্রীদের অন্তর্ভুক্তিকরণ বিষয়ে তুলে ধরেন বাংলাদেশ গার্ল গাইড অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি তানজিনা বিনতে মোশাররফ। ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ গার্ল গাইডস অ্যান্ড গার্ল স্কাউটস একটি আমাদের এটা আন্তর্জাতিক অরাজনৈতিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, যেটা নারী দ্বারা পরিচালিত, সম্পূর্ণই নারী দ্বারা পরিচালিত এবং মেয়েদের জন্য উপ-আনুষ্ঠানিক শিক্ষাশ্রয়ী কার্যক্রম হিসেবে কাজ করছে। একটি মেয়ের শারীরিক, মানসিক স্বাস্থ্য ও চরিত্র গঠনের লক্ষ্যে এই আন্দোলনের সৃষ্টি। 1910 সালে এটি প্রথম লর্ড ব্যাজেন পাওয়েলের হাত দিয়ে এটা আমাদের প্রথম স্কাউট গ্রুপ শুরু করে। তার পরের বছরেই তার বোনকে দিয়ে প্রথম গার্ল গাইড দল গঠন করেন এবং পরবর্তীতে তার সহধর্মিণী হাত ধরেই চলে আসছে।
1911 সালে প্রথম আমাদের ভারত উপমহাদেশে গাইডিংটি শুরু হয় এবং পরবর্তীতে বাংলাদেশ স্বাধীনতা লাভ করার পরে 1973 সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের 31 নং আইন বলে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন নতুনভাবে স্বীকৃতি লাভ করেন। প্রতিটা অর্গানাইজেশন একটি মিশন ভীষণ লক্ষ্য কাজ করে, যেটা আমাদের মিশন হচ্ছে 153টা দেশে একই রকম আমাদের মিশন এবং লক্ষ্য। ভীষণ যেমন আমি একটু বলছি, প্রত্যেক বালিকা কিশোরী ও তরুণীকে মূল্যায়ন ও সমৃদ্ধি করা, যেন তারা বৈশ্বিক পরিবর্তনে সক্রিয় অংশগ্রহণ করতে পারে। মিশন হচ্ছে বিশ্ব নাগরিক হিসাবে বালিকা কিশোরী ও তরুণীদের সুপ্ত প্রতিভার পূর্ণ বিকাশ সাধন করা, যেন তারা দায়িত্বশীল বিশ্ব নাগরিক হিসাবে আত্মপ্রকাশ করতে পারে। লক্ষ্য হচ্ছে আমাদের দুটি, মেয়েদের আরও সুযোগ করে দেওয়া, যেন তারা সুন্দরভাবে বেড়ে ওঠার মাধ্যমে সঠিক নেতৃত্ব দান করতে পারে। বাংলাদেশে 10টি অঞ্চলের মাধ্যমে গার্ল গাইডিং পরিচালিত হয়ে থাকে এবং তার মধ্যেই রয়েছে আমাদের 72টি গাইড জেলা এবং 518টি স্থানীয় অ্যাসোসিয়েশন হিসেবে বলে থাকি। আমাদের স্থানীয় পর্যায় থেকে উপজেলা পর্যায় থেকে স্থানীয় জাতীয় পর্যায় পর্যন্ত এবং জাতীয় পর্যায় থেকে স্থানীয় পর্যায়ে এই হায়ারার্কিটাই আমাদের করে থাকে জাতীয় পরিষদ, জাতীয় কার্যনির্বাহী কমিটি, আঞ্চলিক পরিষদ, আঞ্চলিক কার্যনির্বাহী কমিটি, জেলা পরিষদ, জেলা কার্যনির্বাহী কমিটি, স্থানীয় পরিষদ এবং স্থানীয় অ্যাসোসিয়েশন কার্যনির্বাহী কমিটির মাধ্যমে আমাদের গার্ল গাইড পরিচালিত হয়ে আসছে। গাইড সদস্যরা বিভিন্ন কর্মসূচি করে না, পাশাপাশি বিভিন্ন সৃজনশীল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে জড়িত থাকে। এই কথার রেশ ধরে এবার ঝুমঝুম ময়না নাচো না, তাথই তাথই নাচো না এই গানের উপর নৃত্য পরিবেশন করবে আমাদের হলদে পাখি বন্ধুরা। আমি অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।